সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কি একইভাবে সেই আগের মতো জনপ্রিয়তা বা চাকরির চাহিদা আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া কি শুধুমাত্র ছেলেদের কাজ, নাকি সিভিল ইঞ্জিনিয়ারিংটা মেয়েদেরও কাজ? সাবজেক্টেরও আবার লিঙ্গ ভেদাভেদ আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কি আমি বিদেশে পাড়ি জমাতে পারবো? এসভিওর কিন্তু খরচ অনেক কম। সবচেয়ে জরুরি গুণগুলো কি? মেয়েরা পৃথিবী ছেড়ে চাঁদে চলে গেছে, মহাকাশে চলে যাচ্ছে। ওই তো ধুলোবালির মধ্যে সাইটে গিয়ে কাজ করতে হবে, সেটা তো বোধহয় মেয়েরা পারবে না। আমাকে আগে প্রথমে জানতে হবে কেন করব। নমস্কার, এসবিও পডকাস্টে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি স্বর্ণালী। সিভিল ইঞ্জিনিয়ারিং একটা পুরনো বহুল প্রচলিত বিষয়। একটা সময় হয় যখন মানুষদের জিজ্ঞেস করা হতো যে তুমি বড় হয়ে কি হবে, বলতে হয় ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব, এবং ইঞ্জিনিয়ার মানে সিভিল ইঞ্জিনিয়ার, এর বাইরে যেন আর কোনো পেশাই হতে পারে না। কিন্তু এই যে এত বহুল প্রচলিত একটা সাবজেক্ট, এত সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার হার এত বেশি, তারপরেও ইঞ্জিনিয়ারিং পড়া কি শুধুমাত্র ছেলেদের কাজ, নাকি সিভিল ইঞ্জিনিয়ারিংটা মেয়েদেরও সমান অধিকার পড়া? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর যেহেতু এই যে শেষ কথাটা বললাম, সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু শুধুমাত্র ছেলেদের পড়ার বিষয়, মেয়েদের নয়, এই মিথটাকে ভেঙে দিয়ে, একেবারে ভেঙে চুড়ে গুড়িয়ে বলা ভালো, যিনি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসেছেন কথা বলতে, যাকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিয়াঙ্কা হালদার। ম্যাডাম, আমাদের স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমার খুব ভালো লাগছে এখানে এসে, এবং অনেক ইউনিক। এটা আমার কাছে একদমই ফার্স্ট টাইম, এবং আপনার সাথে আমার প্রথম দেখা, ইন্টারাকশন। একদম। তো এটা আমার কাছে প্রচণ্ডই একটা ইউনিক একটা বিষয়। এবং আজকে আমরা গল্প করব, আড্ডা দেব, এবং ওই যে শুরুতেই বললাম সিভিল ইঞ্জিনিয়ারিং একটা মিথ কোথাও যেন, যে এটা শুধুমাত্র ছেলেদের পড়ার বিষয়, এটা তো মেয়েদের পড়ার বিষয় নয়। তো আপনি নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার, যেটা নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং এখন পড়াশোনা শেখাচ্ছেন একদম। তো এই যে জার্নিটা, একদম শুরুতেই যদি এই জার্নিটা শুনতে চাই। যখনই সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বলা হয়, যখন এরকম টাইপের কোনো প্রশ্ন আমাকে করা হয়, ইভেনচুয়ালি আমার স্টুডেন্টরাও আমাকে করে, মেয়েদের কথাই বলছি বিশেষত, আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যায়। কারণ আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম, আমাকে কেউ যখন জিজ্ঞাসা করতো যে অ্যাজ আ মেয়ে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং কেন চুজ করলে, ঠিক, তুমি অন্য কোনো সাবজেক্টে কেন গেলে না, আমি নিজে প্রচণ্ড অবাক হতাম যে সাবজেক্টেরও আবার লিঙ্গ ভেদাভেদ আছে। কারণ আজকালকার দিনে, এখন বর্তমান দিনে, মেয়েরা পৃথিবী ছেড়ে চাঁদে চলে গেছে, মহাকাশে চলে যাচ্ছে। সেটা তো আমরা পৃথিবীর মধ্যে থেকেই একটা ট্রেডে নিয়ে পড়াশোনা করছি, ইভেন তার বদলে চাকরি বাকরি করছি। কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটা যথেষ্ট সুন্দর। অবভিয়াসলি ছেলেদের সংখ্যা বেশি, যেহেতু মেয়েরা অবশ্যই আগে থেকে আসেনি, বা এখন নতুনভাবে মাইন্ড প্রোগ্রেস হচ্ছে, এখন অনেক মেয়েই আসছে, এবং ধীরে 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 যখন আরও বেশি অগ্রগতি হবে, মেয়েরা অবশ্যই আরও বেশি আসবে এবং আরও ভালো ভালো কাজ হবে। একদমই হবে। এবং এই কথাটা শুনতে শুনতে আমার সেই জনপ্রিয় ছবি আছে না, থ্রি ইডিয়টস, একদম, হ্যাঁ, ওখানে একটা ডায়লগ ছিল যে হামারে ঘর মে সেট হে, লড়কা হোগা তো ইঞ্জিনিয়ার বানেগা, লড়কি হো গই তো ডক্টর বানেগা। আর এছাড়াও মেয়েদের ক্ষেত্রে কি, মেয়েদের ক্ষেত্রে দেখা হয় যে মেয়েরা বাইরেটা সামলে কি করে ভেতরটাও, ঘরের ভেতরটাও সামলাতে পারছে। বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় না ডাক্তার হোক মেয়েদের জন্য, নয়তো যে কোনো স্কুল লেভেল হোক, বা ওই স্কুল লেভেল অব্দি তুমি টিচার থাকো, এইসব ইঞ্জিনিয়ারিং পড়ানোর কোনো কাজ নেই। ইভেন আমি সিভিল তো নাই, একদমই না। ইভেন এরকমও অনেক সময় হয় কি, প্যারেন্টসদের ক্ষেত্রে এটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। কোনো প্যারেন্টস হয়তো ভাবে যে আমার যে মেয়েটা আছে, ওকে আমি আমার মনের মতন করে পড়াবো। ঠিক, প্রত্যেকটা মা বাবাই ভাবে কি যে আমি যেটা লাইফে পাইনি সেটা আমি আমার ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করবো। এবার সে যদি একটা ভালো অপরচুনিটি পায়, তখন সেই ক্ষেত্রে দেখা যায় বাইরের আশেপাশে যাদের মেন্টালিটি অতটা গ্রোথ করেনি, তারাই জাস্ট এসে মা বাবাকে এসে বলবে যে তোমার মেয়েকে কেন এই সাবজেক্টে তুমি
পড়ালে তুমি কম্পিউটার সায়েন্সে দিতে পারতে, তাহলে কোনো একটা জায়গায় বসে সে জব করতে পারতো। কিন্তু তার মাইন্ড থেকেও যে ইনোভেটিভ কিছু বেরোতে পারে সেটা তারা ভাবতেই পারে না। একেবারেই তাই। কারণ মানে সিভিল ইঞ্জিনিয়ারিং মানে আমাদের একটা প্রচলিত ধারণা যে ওই তো ধুলোবালির মধ্যে সাইটে গিয়ে কাজ করতে হবে, সেটা তো বোধহয় মেয়েরা পারবে না। একদমই ভুল ধারণা, এটা একদমই ভুল ধারণা। কিন্তু আমি যদি দেখি, মানে কম্প্যারিজন করি, এটার দুটো ভাগ রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর। একটা হচ্ছে সাইট ইঞ্জিনিয়ারিং এর ভাগ, যেটা হচ্ছে সাইটে গিয়ে কাজ করতে হয়। আরেকটা হচ্ছে অফিস ওয়ার্ক। এবার সাইটে কি হয়, আমরা বেশিরভাগই মনে করি যে এই সেক্টরটা হচ্ছে মেল ডমিনেটিং। এটা যে পুরোপুরি ঠিক বা পুরোপুরি ভুল কোনোটাই না, মাঝামাঝি জায়গায়। কারণ আমাদের ওই যে বললাম মাইন্ড প্রোগ্রেস একদিনে কোনোদিনও হবে না, একদমই আস্তে 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 ধীরে 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 এগোবে। কারণ আমরা যদি ডাক্তারের ক্ষেত্রেও দেখি, কাদম্বরী গাঙ্গুলি আমাদের বেঙ্গলি ডাক্তার, একদম প্রথম প্রথম তিনি কত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ঠিক। প্রত্যেকটা সময় মানে প্রথম দিকেই কেউ অ্যাকসেপ্ট করে না মেয়েদেরকে। আপনি যখন কোনো একটা জায়গায় যাচ্ছেন, নিজেকে স্ট্যান্ড করবেন, সেই মেন্টালিটিটা নিজের থেকে তৈরি করতে হবে। আমি করবো মানেই করবো, সেই ডেডিকেশনটা দরকার। ঠিক। এবার আপনি যদি সাইট ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কি হয়, মেয়েদের একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে সেফটি ইস্যু। কারণ বেশিরভাগ কোম্পানি মেয়েদেরকে এই কারণেই হয়তো হায়ার করে না, তারা সেই সেফটিটা দিতে পারবে না। আচ্ছা। এবং একটা মানে হয় না যে আমি এতদিন ধরে যেই এরিয়া, যেই জায়গাগুলো রয়েছে, মোট কথা প্রথমত সেই জায়গাগুলো হচ্ছে রিমোট এরিয়াতে। হ্যাঁ, মানে সেটাই বলতে যাচ্ছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজের ক্ষেত্রে তো অনেক ইন্টেরিয়ার জায়গায় জায়গায় রিমোট এরিয়া যেতে হচ্ছে। এবং যেই মানে যেই লেবার শ্রেণীর মানুষরা থাকছে বা যারা থাকছে, দেখুন সবার ক্ষেত্রে তো আপনি সব মেন্টালিটি তো পাবেন না, হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়, এক একজন এক এক রকমের কথা বলবেই। সেখানে নিজেকে টিকিয়ে রাখা এবং এস্টাবলিশ করা কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু কেউ করে না, এটা কিন্তু ভুল ধারণা। সাইমেন্টেনিয়াসলি আমি যদি দেখি জব অপরচুনিটির কথা, বর্তমান দিনে বিভিন্ন রকমের সফটওয়্যার হয়, যেমন ধরুন অটোক্যাড, স্ট্যাট প্রো, রেভিট, বিভিন্ন ডিজাইনিং সেক্টরে এগুলো ইউজ করা হয়। এবং এইগুলো আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে খুব ভালো করে শেখানো হয়। আচ্ছা। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা করে ক্লাস দেওয়া হয়, যাতে অ্যাটলিস্ট তারা নিজের থেকেও করতে পারে। আমাদের এখানে তো মানে ইউনিভার্সিটিতে অলরেডি খুব ভালো প্লেসমেন্ট হয়। হ্যাঁ, তাছাড়াও আমার বাড়ির লোক বলুন বা যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে যারা কোর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, তিনটেই হচ্ছে কোর সাবজেক্ট। যারা কোর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, বিশেষত সিভিলে, তারা কোনোদিনও কেউ বসে থাকে না। তার কারণ তার কাছে প্ল্যানিং বলুন, নিজের থেকে প্ল্যানিং করার এবিলিটিটা তৈরি হচ্ছে। তারপরে ধরুন আপনি কোনো একটা জায়গায় ঘর তৈরি করবেন বা একটা ফ্ল্যাট দেখতে গেছেন, সেখানে কতটা দৈর্ঘ্য, কতটা প্রস্থ, কতটা কি রয়েছে আপনি অবশ্যই জানবেন। বা যে প্রমোটার আপনাকে ট্রান্সফার করছে, সে ঠিকঠাক রিপোর্টটা আপনাকে দিচ্ছে কিনা, প্ল্যানিংটা দিচ্ছে কিনা, তার জন্যও কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারের দরকার পড়ে। ঠিক। তো সিভিল ইঞ্জিনিয়াররা কখনো বসে থাকে না, সে চাইলে নিজে থেকে অনেক কিছু করতে পারে। একেবারেই তাই, মানে সেখানে অপশনও তো প্রচুর থাকে, মানে প্রচুর অপশন। ম্যাম, একটু জানিয়ে রাখি যে আপনারা এই যে ক্লাস নেন, এই যে আপনি পড়াচ্ছেন, তো ক্লাসে প্রচুর স্টুডেন্ট থাকে যাদের প্রতিনিয়ত প্রচুর কোয়ারিজ থাকে, কোয়েশ্চেন্স থাকে, ম্যাম এটা ওটা। এরকম পডকাস্ট স্পেশাল কিছু কোয়েশ্চেন কিন্তু আমার কাছেও থাকে, যেটা স্টুডেন্টদের কিছু ক্ষেত্রে দেওয়া, কিছু ক্ষেত্রে আমার নিজেরও বেশ কিছু বিষয়ে জানতে ইচ্ছে হয়, তো সচরাচর তো আপনাদের পাই না, তো যখন পাই তখন অনেক কিছু জিজ্ঞেস আমারও কিছু জানা থাকে, সেগুলো অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করবো। নিশ্চয়ই, সেটা আমরা পডকাস্টের পরেও আলোচনা করতে পারি। একদম। ম্যাম, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আজকের দিনে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব, এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা কিন্তু প্রত্যেকটা দিন সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাকে নিয়েই এগিয়ে যাচ্ছি, মানে অগ্রগতি হচ্ছে। ধরুন আমাদের বাড়ি যে তৈরি হচ্ছে, মানে মানুষ যখন ভাবে যে নিজে কিছু করব, মানে মানুষের তিনটে জিনিস থাকে, খাদ্য, বস্ত্র আর বাসস্থান। ঠিক আছে, যে কোনো মানুষই, ধরুন আমার নিজের বাবার বাড়ি রয়েছে বা মায়ের বাড়ি রয়েছে, হোয়াট এভার, আমি সেখানে বড় হয়েছি, সব কিছু করেছি,
কিন্তু নিজে একটা বাড়ি বানাবো বা একটা ফ্ল্যাট কিনবো, কারোর কি এই ধারণা থাকে না? সবার নিশ্চয়ই থাকে। প্রত্যেকের থাকে। এবার সে কেউ পেরে ওঠে, কেউ পেরে ওঠে না। হ্যাঁ, না একেবারেই তাই। এবার এই যে বাসস্থান, শুধুমাত্র বাসস্থানই তো সিভিল ইঞ্জিনিয়ার সীমাবদ্ধ নয়। বিভিন্ন রকমের ব্রিজ তৈরি করা থেকে শুরু করে উড়ালপুর, রাস্তাঘাট, বা ধরুন আজকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কলকাতা শহরে, সেটা হচ্ছে মেট্রো স্টেশন বা মেট্রো লাইন, ঠিক। যেটার জন্য কি হয়েছে, মানে মোটামুটি রাস্তার যে যানজট ছিল অনেকটা পরিমাণে কিন্তু কন্ট্রোল করা গেছে। ঠিক আছে, আপনি যখনই দেখবেন সেই আদিম যুগ থেকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সিভিল ইঞ্জিনিয়ারিং তখন টার্মটা হয়তো ছিল না, কিন্তু সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তবে তো ছিল, একেবারেই তাই। আদিম মানুষরা কি করতো? আদিম মানুষরা প্রথম যে বাসস্থান নিজেদের তৈরি করেছে সেটা হচ্ছে গুহা। ঠিক। সে কেন সেখানটাতে গেছে? নিজের নিরাপত্তার জন্য। নিজের বাড়িটা হচ্ছে একটা নিরাপত্তার জায়গা, ঠিক। একদম সেখানে থাকলে আমি সেফ থাকবো। এবং একটা সময়ের পর তারা থাকতে থাকতে এই জন্তু জানোয়ারদের থেকে বাঁচার জন্য তারা একদম। দরজা দিতে শিখলো, একদম, গুহার মতো একদম। পাথর চাপা দিয়ে বন্ধ। একদম একদম। তারপরে সেখান থেকে যদি আরেকটু পরের দিকে আমি আসি সিভিলাইজেশনে, সেখানে দেখবো সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, যেগুলো বর্তমান দিনে কিন্তু এখনো অবধি কিছু জায়গায়, মানে যেরকম মিশরে আমি যদি পিরামিডের কথা বলি, এখনো অবধি রয়েছে সেই জিনিসটা। এবার এবং কিছু ক্ষেত্রে ম্যাডাম, মানে সরি, এত বিষয় নিয়ে আমরা এগুলো এত মজাদার বিষয়। হ্যাঁ, ফার্স্ট সাবজেক্ট, যেমন মানে আপনি এনভায়রনমেন্টের ক্ষেত্রেও হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং দেখতে পারবেন। এই যে এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, হ্যাঁ। এগুলো কন্ট্রোলিং কি করে করা যেতে পারে, আচ্ছা, এগুলো এগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে পড়ে। কারণ না, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমাদের ঘাটতে হয়। মানে একটা সাবজেক্টের ব্যাপারে আপনি অনেক কিছু জানতে পারবেন। মানে সিভিল ইঞ্জিনিয়ারিংটা এমনই একটা সাবজেক্ট, একটা ভাস্ট সাবজেক্ট আমরা ধরি, মানে যেটা ছাড়া আপনি আরেকটা স্টেপে এগোনোর আগে সিভিল ইঞ্জিনিয়ারকে দরকার পড়বে। ঠিক। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি, মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কি কি বিষয় মাথায় রাখা দরকার একজন স্টুডেন্টকে? এবং মানে 10+2 এর পরে তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংটা পড়তে গেলে তার যোগ্যতাটা কি থাকতে হবে? যোগ্যতা, যদি সে ডিপ্লোমা করতে চায়, সে যদি 10 পাস করে তাহলেই সে ডিপ্লোমাটা করতে পারবে। আচ্ছা। আর যদি সে বিটেক করতে চায় তাহলে হচ্ছে 10+2, মানে 12 পাস করে সায়েন্স থাকতে হবে অবশ্যই, পিওর সায়েন্স, মানে যার মধ্যে ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই তিনটে সাবজেক্টই থাকবে। আচ্ছা। তারপরে সে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পারে বিটেকে। আচ্ছা। এরপরে ধরুন এরকম হয় যে ডিপ্লোমা হয়ে গেল, প্রবেশিকা পরীক্ষা বা এরকম? হ্যাঁ, প্রবেশিকা পরীক্ষা সে দিতে পারে। যেমন ধরুন জেক্সপো পরীক্ষা হয়, ঠিক আছে, ডিপ্লোমার ক্ষেত্রে। আবার বিটেকের ক্ষেত্রে অনেক সময় হয় যে যেই হচ্ছে, সেগুলো সে দিতে পারে। এবার ধরুন সে বিটেকে সেকেন্ড ইয়ারেও ভর্তি হতে পারে, যেটাকে আমরা বলি ল্যাটারাল এন্ট্রি। মানে ডিপ্লোমা হয়ে গেল 3 বছরের, আফটার দ্যাট যে ল্যাটারাল এন্ট্রিটা হচ্ছে 3 বছর পরে যখন সে বিটেকে যাবে, সেকেন্ড ইয়ার থেকে সে ভর্তি হবে। আচ্ছা। তো তাকে আর ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হতে হবে না। এরপরে তো এমটেক আছে, সে পার্টিকুলারলি একটা সাবজেক্টের ওপর স্পেশালাইজেশন করতে পারবে। তারপরে ডক্টরেট যেরকম হয় আর কি। তারপর যত উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের ক্ষেত্রে। আচ্ছা, আমরা যদি জিজ্ঞেস করি যে প্র্যাকটিক্যাল নলেজ ভার্সেস থিওরিটিক্যাল নলেজ, এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখা কতটা জরুরি? এবং আরেকটু যদি এলাবোরেটলি বলি, যেহেতু আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি নিয়েই বারবার কথা বলি, এবং বারবার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির কথা উঠে আসে, তো সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে SVU, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, কীভাবে সেই এনভায়রনমেন্ট বা গাইডেন্সটা প্রোভাইড করে? প্রথমত যেটা বললেন যে থিওরিটিক্যাল নলেজ, থিওরিতে কি হয়, মেইনলি একটা কনসেপ্ট, ফর্মুলা কিভাবে করা হচ্ছে, কেন করছি, সেই বিষয়টা জানানো হয়। যেমন ধরুন আমি একটা সাবজেক্ট নিই সার্ভেইং। আচ্ছা। যেটা হচ্ছে ধরুন কোনো একটা ব্রিজ বা কোনো কনস্ট্রাকশন তৈরি করার আগে সার্ভেটা করাটা দরকার। আচ্ছা। তার কারণ কি, সেই জায়গাটা কীরকম, বা আমি যে প্লটিংগুলো যে করব কোন কোন জায়গাতে করতে পারি, বা কোন সার্ভে অনুযায়ী করতে পারি। ঠিক আছে, আমি যখন সাবজেক্টটা পড়ছি আমাকে আগে প্রথমে জানতে হবে কেন পড়বো, কেন ছাড়া তো আমি পড়তে পারবো না বা এগোতে পারবো না। হ্যাঁ, তো সেখানে হচ্ছে ফর্মুলা থেকে শুরু করে বলুন বা কনসেপ্ট কি, সেগুলো আমি জানছি, যেখানে প্র্যাকটিক্যাল নলেজ অনেকটা কম। এবার প্র্যাকটিক্যালি যদি আমি আসি,
প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি করছি আমরা বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টের দ্বারা যেগুলো হুম। প্র্যাকটিক্যালি লাগে সেইগুলো সম্বন্ধে তাদেরকে জানানো আচ্ছা। এবং শেখানো। আচ্ছা। যেমন ধরুন বর্তমান দিনে আমি যদি সার্ভের কথাই ধরি, টিএস টোটাল স্টেশন আচ্ছা, প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। এটা কি জিনিস? টোটাল স্টেশন হচ্ছে আহ, আমাদের লেভেলিং এবং যে সার্ভিং যে ব্যাপারটা, মানে লেন্থ ব্রেথ দুটোই সে নিতে পারছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেটাকে নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে চর্চা করি এবং স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি। আচ্ছা। এবার যে কোনো জিনিসই বা যে কোনো সাবজেক্টই ধরুন, যখনই থিওরিটিক্যাল আপনি করছেন আপনার একটা বেসিক নলেজ তৈরি হলো। হুম। এর ফলে কি সেটা আপনি কিন্তু অন্য জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। তো থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে এটাই ডিফারেন্স, যেটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এমন এমন অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে নেই। এবং সেই কারণেই কোথাও গিয়ে মনে হয় যেন সেই গাইডেন্সটা প্রোভাইড করতে পারছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। বর্তমানে একটা বিষয় নিয়ে আমরা সব সময় কথা বলি, সব সময় চর্চা করি, সেটা হচ্ছে এআই। তো বর্তমানে এআই এর প্রভাব সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি খুব প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? বা বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি ধরনের পরিবর্তন বা ট্রেন্ড, মানে হয় না যে নতুন কোনো ট্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন? কারণ আগে একটা সময় সিভিল ইঞ্জিনিয়ারিং একদম অন্যরকম ছিল, ঠিক আছে, মানে যেটা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম যে একটা সময় ছিল যখন অন্যভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান হতো, তারপর নানান ধরনের মেশিনারিজ এসেছে, নানান ধরনের জিনিসপত্র। তো এখন বর্তমানে এআই কতটা প্রভাব ফেলছে, নতুন কোনো ট্রেন্ড? আমি যদি নতুন ট্রেন্ডের কথা বলি, এরকম অনেক জিনিসই আছে যেটা আমরা প্রথমবার শিখছি আচ্ছা বা প্রথমবার এসছে। আচ্ছা। আমি যদি অনেক আগে দেখি, আমাদের যে ড্রয়িং সেটা কিন্তু আমরা কোনো সফটওয়্যারে করতাম না, করতাম কিন্তু পুরোপুরি খাতায় কলমে বা হাতে কলমে। ঠিক। এরপরে যখন কম্পিউটার এলো, কম্পিউটার শিখলাম, সেখানে সফটওয়্যার ডেভেলপড হলো, দেন আস্তে আস্তে কি করলাম, আমরা সেগুলো শেখার চেষ্টা করলাম বা সেগুলো এখনো বর্তমানে আমরা শিখে যাচ্ছি এবং এক একটা করে আপডেট ভার্সন বেরোয় কিন্তু। আচ্ছা। তো এআই এর ক্ষেত্রেও সেরকম। এবার অনেকে কি ভাবে যে এআই এসছে মানে এবার হয়তো আমাদের আর কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর একদম ঠিক। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, কাজটা হয়তো একটু তুলনামূলকভাবে বেটার হয়েছে, এছাড়া আর কিছুই না। মানে ধরুন যেরকম স্মার্ট সিটি আমরা একটা ভাবতে পারি সেটাকে নিয়ে, বা যে এখন এত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি যে কোনো জায়গায় নতুন নতুন প্রজেক্ট তৈরি করার যে বিষয়গুলো সেগুলো আমরা এআই এর মাধ্যমে করতে পারি, বাট কন্ট্রোলিংটা কিন্তু মানুষের হাতেই। হ্যাঁ, কারণ আপনি ধরুন এআইতে কোনো একটা ফটো দেবেন বা আপনার ফটো এডিট করবেন, সেখানেও কিন্তু আপনাকে একটা প্রম্পট ইউজ করতে হচ্ছে। উইদাউট প্রম্পট কিন্তু আপনি কিছু করতে পারবেন না। একদম ঠিক, একদম। হ্যাঁ, আর আপনি যে ডেটাটা দিচ্ছেন সেই ডেটার উপর বেস করেই কিন্তু এআই আপনাকে রেজাল্ট দেবে। অথচ অনেকে মনে করছে মানে আমি মানুষ হিসাবে আমি যেই ডেটাটা দিচ্ছি সেটাই হবে, কারণ কম্পিউটার বা এআই এর সেই ক্ষমতা এখনো অবধি আসেনি যে সে নির্ভুলভাবে আপনি একটা পয়েন্ট দিয়েছেন যেটা ভুল, সে সেই নির্ভুলটাকে নির্বাচন করে সে করতে পারবে। ঠিক আছে, তো অনেকের ক্ষেত্রে মানে আমাদের স্টুডেন্টদের মধ্যেও কথা হয় যে আমাদের তো এই লাইনে তো কোনো কাজই হবে না, প্ল্যানিং তো এআই কে বললেই বানিয়ে দেবে। এখনো অবধি এতটা সহজলভ্য কোনো কিছুই হয়নি। ঠিক, কারণ কমেন্ট দিতে তো মানুষ প্রয়োজন। একদম একদম। হ্যাঁ, মানুষ যন্ত্রকে বানিয়েছে, যন্ত্র মানুষকে নয়। জব প্রিপারেশন এসবিওতে কিভাবে স্কিল, এক্সপোজার এবং গাইডেন্স প্রদান করা হয় যাতে স্টুডেন্টরা গ্লোবাল লেভেলে প্রস্তুত হতে পারে? মানে যেটা আমি শুরুতে বলছিলাম না, যে বিদেশে চাকরির কি সত্যি কোনো স্কোপ আছে সিভিল ইঞ্জিনিয়ারিং? একদমই আছে। তার কারণ জব প্রিপারেশনের ক্ষেত্রে কি হয়, ওই যে বললাম শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল একটা নলেজ আছে, সেটা শুধুমাত্র একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ, মানে এসবিওর মধ্যে সীমাবদ্ধ। এবার যখন আমি বাইরে যাচ্ছি তার জন্য কিন্তু আমার একটা গ্রুমিংয়ের দরকার। তার জন্য যথেষ্ট পরিমাণে আমাদের গ্রুমিং ক্লাস করানো হয়, স্পেশালি যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং এখন থেকে শুরু হয়েছে যারা অলরেডি থার্ড ইয়ারে পড়ছে তাদেরকেও, মানে মাঝখানে একটা বছর যদি তারা এক্সট্রা পায় নিজেদেরকে গ্রুম করার সুযোগ পাবেন। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেখানে স্টুডেন্টরা খুব আটকে যায়, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আচ্ছা, মানে অনেকে থাকে যারা হচ্ছে পুরোপুরি বেঙ্গলি স্টুডেন্ট,
তাদের একটা ইংলিশ ওয়ার্ড বলতে গেলে মনে হচ্ছে হাত পা কাঁপছে, কিন্তু তাদেরকে সেই এবিলিটিটা দেওয়া যে না তুই বল, তুই পারবি করতে, সেই কনফিডেন্সটা জোগানো। বা বিভিন্ন ধরুন আমাদের কম্পিটিটিভ এক্সাম বলুন বা বিভিন্ন যে জব ইন্টারভিউজ হয়, শুধু যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্য থেকেই হয় সেটা কিন্তু না, বা সেখান থেকেই আসে সেটা না। বাকি কিন্তু আরও যেগুলো নন টেকনিক্যাল কোয়েশ্চেন্সগুলো হয় সেগুলো নিয়েও কিন্তু আমাদের আলোচনা করানো হয়। এবং অনেক এমন ছোট ছোট অঙ্ক থাকে বা এমন অনেক ছোট ছোট ইংলিশ গ্রামার থাকে বা এমন কিছু থাকে যেগুলো হয়তো সে অনেক ছোটবেলাতে করেছে। এবার একটা কথা আছে না, অনভ্যাসে বিদ্যার হ্রাস। হ্যাঁ, তো কোনো একটা স্টুডেন্ট হয়তো সেটা জানে না বা বুঝতে পারছে না, তাকে যদি আমি আরেকবার ধরিয়ে দিই বা মনে করিয়ে দিই, সে কিন্তু সেটা করতে পারছে। এইভাবেই গ্রুমিং ওনাদেরকে মানে সবাইকে করা হচ্ছে। এবং তার সাথে সাথে বিভিন্ন মানে সাইট, মানে যেখানে সাইটে কাজ হচ্ছে সেই সাইটে নিয়ে যাওয়া, বা ধরুন কোনো একটা, যে আমরা কিছুদিন আগে গেছিলাম একটা নিউ টাউন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া। তো সেরকম ভাবে ওদেরকে গ্রুমিং করানো হয় প্রতিনিয়ত, যে দেখানো হয় যে দেখো কিভাবে কাজটা হচ্ছে। কিভাবে কাজ। হ্যাঁ, কারণ তাহলে এটা তো ওদের একটা মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও হচ্ছে। একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। মানে আমরা এখানে কি করছি, একটা জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, কিন্তু ওখানে গেলে ও একেবারেই হচ্ছে হাতে কলমে কাজ শিখতে পারছে, দেখতে পাচ্ছে আচ্ছা এটা এইভাবে হচ্ছে, এটা এইভাবে হচ্ছে, লাইক দ্যাট। ম্যাম, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এই যে আমরা শুরু থেকেই বলছিলাম যে মেয়েদের ব্যাপারটা, যে মেয়েরাও এখন এগিয়ে আসছে বা পড়ছে, সেটা নিয়ে তো আমরা আলোচনা করেছি। এবার যদি আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানে আপনার একটা এক্সপিরিয়েন্স যেখান থেকে মনে হয় যে মেয়েদের সফল হওয়ার পিছনে বা সফল হওয়ার জন্য এই এই কৌশলগুলো, এই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা খুব দরকার। যেটা আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিজেকে ডিটারমাইন্ড হতে হবে যে এটা আমাকে অ্যাচিভ করতে হবে। যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই তাই, শুধু মেয়ে বলে না, এটা ছেলেদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে মানে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো তো পুরোপুরি আলাদা। ঠিক। এখন সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই অনেক সময় তার বন্ধু হয়তো অনেক ভালো কোনো জায়গাতে জব অপরচুনিটি পেয়েছে বা ভালো কোনো জায়গায় চলে গেছে, ঠিক। এবং তার মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে। তার মনে হচ্ছে যে না আমি এতটা পড়াশোনা করছি, আমি কি আদৌ পারবো, আদৌ করতে পারবো। ওই সেলফ কনফিডেন্স থাকাটা প্রচন্ড দরকার, কনফিডেন্ট থাকাটাই প্রয়োজন একদম। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার ডিটারমাইন্ড থাকতে হবে, অধ্যাবসায় থাকতে হবে, নইলে কোনো মতেই তুমি কোনো কিছুই অ্যাচিভ করতে পারবে না লাইফে। এটা আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, সবসময় এটাই বলি যে লাইফে যাই করো না কেন সঠিক পাথে থাকো এবং নিজে লড়তে থাকো, তুমি একদম মানে সঠিক জায়গায় পৌঁছবেই। ম্যাম, যদি জিজ্ঞেস করি যে সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা বারবার বলছি, একটা অনেক বহুল প্রচলিত একটি সাবজেক্ট, যেটা নিয়ে এর আগেও বহু মানুষ পড়েছে এবং এখনও সেই জনপ্রিয়তা রয়েছে। তো জনপ্রিয়তার নিরিখে কি একইভাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মানে চাহিদা রয়েছে? একদম একদম আছে। এটা বেসিক্যালি কি হয়, আমরা না ট্রেন্ডে চলি, বর্তমানে কি ট্রেন্ড হচ্ছে সেটার উপরে গা ভাসাই। মানে আমার বন্ধু বলেছে বা আমার কোনো কাজিন বলেছে, আমাদের সময় যেরকম হতো বা আমাদের মা বাবাদের সময় যেটা হতো সেটা হচ্ছে কি যে কোনো একজন কাকা বা মামার থেকে সাজেশন নিয়েছে, ঠিক আছে, কোনো কাকা বা মামার থেকে সাজেশন নিয়ে বলছে যে তোমার মেয়েকে অমুক সাবজেক্টে ভর্তি করো, ঠিক আছে। বর্তমান দিনে যেটা হয়, বর্তমান দিনে হ্যাঁ একটা ডিপ্রেশনের ব্যাপার থাকে, কি যে না আমার বন্ধু ওরকম সাবজেক্টে চলে গেল, আমি যেতে পারলাম না, এইটা একটা প্রবলেম। কিন্তু বাদ বাকি স্টুডেন্টদের মধ্যে কিন্তু কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমার ভালো হবে, কোনটা ভালো হবে না, এই নলেজ কিন্তু তাদের রয়েছে। এবং প্রত্যেকটা বিষয় যে বললাম যে সিভিল ইঞ্জিনিয়াররা কখনো বসে থাকে না, আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন তার উপরে। আচ্ছা, বিদেশে চাকরির স্কোপ কেমন? অবশ্যই খুব ভালো। আচ্ছা, আপনি যদি তাই শুধু কি কর্পোরেট ওয়ার্ল্ডেই চাকরি করা যায় বা এরকম কিছু ব্যাপার, নাকি অন্যান্য চাকরির ক্ষেত্রেও সিভিল ইঞ্জিনিয়ারিং অপশন হতে পারে? আপনি ফ্রিল্যান্সিং এর জন্যও দেখতে পারেন, আচ্ছা, সেখানে ফ্রিল্যান্সিং এরও কিন্তু যথেষ্ট বেশি অপশন রয়েছে। আর এছাড়াও আপনি যদি নিজের থেকে ব্যবসা করতে চান, হ্যাঁ, যেটা নিয়ে অনেক কম কথা হয়, সবাই কর্পোরেট ওয়ার্ল্ডটাকে নিয়েই দেখে,
বিভিন্ন রকমের ব্যবসার কাজে কিন্তু আপনি নিজেকে নিয়োগ করতে পারেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর। হ্যাঁ। এটার জন্য যথেষ্ট পরিমাণে মেধা দরকার, অবশ্যই একটা কাইন্ড অফ টাকারও দরকার। তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী অবশ্যই হতে হবে। আর অবশ্যই বিদেশে যদি কেউ যেতে চায়, হ্যাঁ। সেটা বিভিন্ন উপায়ে যাওয়া যায়, বিভিন্ন কাজের জন্য যাওয়া যেতে পারে। ম্যাম, ধরুন সিভিল ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা অনেক জায়গায় পড়ানো হয়, অনেক ইনস্টিটিউট পড়ানো হয়, অনেক কলেজে পড়ানো হয়, বিভিন্ন সংস্থা আছে। তো একজন স্টুডেন্ট যখন ডিসাইড করে যে আমি সিভিল ইঞ্জিনিয়ার হতে চাই বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, হ্যাঁ, সে কেন এসবিইউতে আসবে? তার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আসার পিছনে তার কি কোনো স্পেশালাইজেশন যেটা এসবিইউ প্রোভাইড করছে? প্রথমত আমি বলি, আমি যেদিনকে কলেজে এসেছিলাম, আমি ইনফ্রাস্ট্রাকচার যেরকম যা দেখেছিলাম, প্লাস ল্যাব আমি ঘুরে দেখেছিলাম, আমি খুব অবাক হয়েছিলাম। আচ্ছা। কারণ অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো আমার নিজের দেখা নতুন। মানে এগুলো অন্য কলেজে থাকতে পারে, আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। এখন কোনো স্টুডেন্ট যখনই কোনো একটা কলেজ দেখে, তার মাথায় 3-4টে বিষয় চলে। একটা বিষয় সেটা হচ্ছে আমার জায়গাটা কিরকম হবে, ইনফ্রাস্ট্রাকচার কিরকম হবে। সেকেন্ড হচ্ছে খরচ কিরকম। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে তো বলার কিছুই নেই। আমরা যারা এসভিউতে চাকরি করি আমরা সবাই জানি মানে কিরকম পরিবেশ বা মানে কতটা এনজয়েবল জায়গাটা, সেটা তো মানে আমি বাদই দিলাম। যদি খরচের জায়গাটাতে আসি, অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে বা মানে প্রাইভেট কোনো কলেজের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, দেখবেন অটোমেটিক্যালি আমাদের এসভিউর কিন্তু খরচ অনেক কম। আচ্ছা। এবং তার সাথে কারোর ধরুন কোনো ব্যাকলগও নেই, তারা কি পায়, তারা কিন্তু স্কলারশিপও পায়। আচ্ছা, ঠিক আছে। এবং স্কলারশিপ পাওয়ার কি কোনো মানে কোনো মেধা ভিত্তিকে মানে বিশাল কিছু মেধা হতে হবে এরকম? যদি সে ডিপ্লোমা করছে, ক্লাস 10-এ 60% তাকে নাম্বার থাকতে হবে। আচ্ছা। যদি 12 করে করছে, মানে বিটেক করছে, তাহলেও 60% তাকে থাকতে হবে। আচ্ছা। যদি সে ডিপ্লোমা করে বিটেক করছে, সেখানেও কিন্তু অ্যাটলিস্ট 60-70% থাকতে হবে। আচ্ছা। এটুকুই দরকার। আর যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন কেন এসভিউতে আসবে, আরেকটা যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ফ্যাকাল্টি। ফ্যাকাল্টিস কিন্তু প্রচণ্ড ভালো, এবং একটা স্টুডেন্টের সাথে বন্ধুত্বটা খুব দরকার। যদি না হয় বন্ধুত্ব, সেখানে কিন্তু স্টুডেন্ট থাকে না বা স্টুডেন্টকে কন্ট্রোল করাটা কিন্তু খুব মুশকিল। একেবারেই তাই। এবং আমি যতটুকু দেখেছি যে এখানকার ফ্যাকাল্টিরা ভীষণ বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, এবং কোথাও গিয়ে একটা বয়সের পার্থক্যটা অনেকটা কম থাকায় হ্যাঁ, যে একটা সেই জায়গাটা থাকে না যে একটা স্টুডেন্ট টিচার ব্যাপার, তারা স্টুডেন্টরা খুব অবলীলায় বোধ হয় হ্যাঁ একদমই। তার সাথে হচ্ছে ইন্টারাকশন করাটা খুব দরকার। কারণ তাদের বয়সটা বেশিরভাগই কিন্তু মানে টিনেজ থেকে সবে মাত্র বেরিয়েছে। হ্যাঁ, তার মাথায় অনেক রকমের পরিকল্পনা চলছে, এটার খুলে এটা কেন হতে পারে। তাদের সাথে ওই বন্ধু সুলভ আচরণটা খুব দরকার। কারণ আমি শুধু বকলাম, খালি পড়ালাম হবে না। কোনোদিনও হয়তো কোনো স্টুডেন্টের মনে হতে পারলো যে আজকে পড়বো না, আমরা একটু গল্প করি, তাহলে সেটাও হতে পারে। একেবারেই। এবং আমি যদি জানতে চাই যে একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার, দেখুন ভালোর তো কোনো শেষ হয় না, কিন্তু তবুও মানে একজন যথার্থ একজন অর্থে সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার সবচেয়ে জরুরি গুণগুলো কি, মানে আপনার কি মনে হয়? জরুরি গুণগুলোর মধ্যে আমার যেটা মনে হয়, টেকনিক্যাল নলেজ প্রচণ্ড ভালো থাকাটা দরকার। আচ্ছা। টেকনিক্যাল নলেজ, তার যে স্কিল ডেভেলপমেন্ট, মানে একদিনে সেই জিনিসটা আসবে না। এটা আপনি একটা কোনো সাইটে বলুন বা কোনো একটা সেক্টরে আপনি যখন অনেকদিন ধরে কাজ করবেন, তখন ধীরে 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 আপনার কিন্তু নলেজ গেইন হবে। যখনই ধরুন এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, বেরোনোর পরেই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কি করে, ধরুন যারা জবে হয়তো মানে প্রিপারেশন নিচ্ছে বা জব রিলেটেড কোনো কাজবাজ করছে, তার আগে আমাদের এখান থেকে কিন্তু ইন্টার্নশিপও দেওয়া হয়। আচ্ছা। হ্যাঁ, তো সেখানে কি অলরেডি আপনি একটা নলেজ গেইন করছেন। তো যখনই আপনি সেখান থেকে যাচ্ছেন, তো সেই স্কিল ডেভেলপমেন্ট বলুন বা আপনার এক্সপিরিয়েন্স, সেগুলো কাজে লাগাতে পারছেন। আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাঞ্চুয়ালিটি। মানে নিজের পাঞ্চুয়ালিটিটা প্রচন্ড ইম্পর্টেন্ট যে কোনো জায়গার ক্ষেত্রে। হ্যাঁ, মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইন ইচ অ্যান্ড এভরি ফেজ অফ লাইফ। পাঞ্চুয়ালিটি ইম্পর্টেন্ট। এছাড়াও হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, বিহেভিয়ার, অনেক কিছু ডিপেন্ড করে একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ারের জন্য। ম্যাম,
কোয়েশ্চেন আনসার তো আমরা অনেক কিছু প্রশ্ন ছিল আজকে স্টুডেন্টদের তরফ থেকে, আমারও কিছু বিশেষ বিশেষ জানার ছিল যা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করেছি। প্রশ্ন উত্তর পর্ব তো হলো। এবার আমাদের পডকাস্টের একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, যেটা আজকে আপনার সাথেও আমরা খেলবো। র্যাপিড ফায়ার রাউন্ডের জন্য আপনি কি প্রস্তুত? একদম। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভবিষ্যতে চাকরির সুযোগ কমে যাবে, সত্যি না মিথ? একদমই ভুল কথা, একদমই মিথ এটা। আমি একটু আগেই বললাম, কমার কোনো চান্সেসই নেই। সিভিল ইঞ্জিনিয়াররা কখনো বসে থাকে না। অটোকাড জানলেই ভালো সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যায়, সত্যি না মিথ? অটোক্যাড অটোক্যাড শুধুমাত্র জানলে হবে না, তার সঙ্গে সঙ্গে একটা ডিজাইনিং নলেজও থাকাটা খুব দরকার। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভবিষ্যতে চাকরির সুযোগ কমে যাবে, সত্যি না মিথ? একেবারেই মিথ, কখনোই কমবে না। কারণ দিন দিন জনবহুল এলাকা তৈরি হচ্ছে, অনেক জায়গা রয়েছে এখনো অবধি ইমপ্লিমেন্ট হয়নি, সেই জায়গাগুলোও কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, জনজীবনের জন্য করতে হবে, মানুষকে বাঁচিয়ে রাখার তাগিদে করতে হবে। বাহ, মানুষকে বাঁচিয়ে রাখার তাগিদে করতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সৃজনশীলতার খুব কম জায়গা আছে, সত্যি না মিথ? একেবারেই ভুল কথা। আমরা অনেকে বলি যে আর্কিটেক্ট যারা হয় তারা হচ্ছে সৃজনশীলতা বাড়িয়ে রাখে, কিন্তু তার সঙ্গে কিন্তু ডিজাইনিং সেক্টর, যেটা আমাদের কোর ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে আমাদের ডিজাইনিং সেক্টরটা হচ্ছে কঙ্কাল যে কোনো জিনিসের, মানে কোনো একটা স্থাপত্য যখন তৈরি হচ্ছে তার মধ্যে রড, সিমেন্ট, বালি যা কিছু হচ্ছে সেটা হচ্ছে একটা কঙ্কাল। সেই কঙ্কালের মধ্যেও কিন্তু অনেক রকমের সৃজনশীলতা রয়েছে, যেটা না জানলে হবে না। ঠিক ঠিক। ম্যাম, আজকের মতো র্যাপিড ফায়ার রাউন্ড এখানেই শেষ হলো, এবং আপনি অত্যন্ত সুন্দরভাবে উত্তরগুলো খুব সুন্দর পরিষ্কার হাসি মুখে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হাসি মুখে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা একদম পডকাস্টের শেষ পর্বে রয়েছি, শেষ মুহূর্তে। তবে শেষ করার আগে কোনো বিশেষ টিপস স্টুডেন্টদের জন্য? স্টুডেন্টদের জন্য যদি বিশেষ কোনো টিপস দিতে হয় তাহলে এটাই বলবো, হাল ছেড়ো না বন্ধু। জীবনে যাই হয়ে যাক না কেন, নিজেকে বেঁচে থাকার তাগিদে নিজেকে এগিয়ে যেতে হবে। জীবন মানে নিজেকে টিকিয়ে রাখার লড়াই, যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ ম্যাম, একেবারেই তাই, হাল ছেড়ো না বন্ধু। আজকে পডকাস্টে আমরা এই লাইনটা দিয়েই বোধহয় শেষ করব। আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রিয়াঙ্কা ম্যামের সাথে। ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দরভাবে আপনি আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, সব কিছু সুন্দর করে বুঝিয়েছেন। আশা করি আবারও কোনো একদিন আপনাকে আমাদের স্টুডিওতে পাবো। একদম। এবং আমরা আজকে কথা বলছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রিয়াঙ্কা হালদার ম্যামের সাথে। উনি বিভিন্ন বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তুলে ধরলেন, এবং সব থেকে বড় কথা যেটা টিপস হিসেবে বললেন, হাল ছেড়ো না বন্ধু। আপনারা ততক্ষণ হাল ছাড়বেন না। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসবো, আলোচনা করব। ততক্ষণ দেখতে থাকুন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি প্রেজেন্ট SBU পডকাস্ট।